স্বাগত জানাচ্ছি সাজনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। ভালোভাবে যাচাই বাছাই না করে প্রকল্প নেওয়ার কারণে নকশায় পরিবর্তন আসছে, বারবার বাড়ছে ব্যয়। এতে সরকারি সম্পদের অপচয় হচ্ছে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিষয়টি স্বীকার করে আগামীতে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে জোর তদারকি থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। আজ আমাদের আলোচনার বিষয় প্রকল্প বাস্তবায়ন। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফলাইন। এ মহাসড়ক 4 লেন করার অনুমোদন আসে 2008 সালে। এখন পর্যন্ত কাজ হয়েছে 42 ভাগ। মাঝে জমি অধিগ্রহণ জটিলতায় 2 দফা পাল্টাতে হয়েছে নকশা। নতুন পরিকল্পনায় খরচ বেড়েছে প্রায় 1000 কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে চলা অনেক প্রকল্পেরই এমন অবস্থা। দাতাদের সহায়তাপুষ্ট প্রকল্প এর বাইরে নয়। ডিপিপি আবার রিভিশনের করতে হয়। রিভিশন করতে হলে আবার সেই মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপর প্ল্যানিং কমিশনে যেতে হবে, তারপর একনিকে যেতে হবে। এই প্রক্রিয়াতে আপনার হয়তো আরো 6-8 মাস 1 বছর লেগে যেতে পারে। বিষয়টি পরিকল্পনা মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। আমাদেরকে একটা ওয়েজ এন্ড মিনস বের করতে হবে যাতে করে আমরা এই যে জায়গাতে আমাদের অপচয়গুলো হয়, এই অপচয়গুলো আমরা রোধ করতে পারি। প্রজেক্ট যাতে ওভাররান না করে এবং আমাদের কস্ট কমাবার জন্যই যাতে সময় বাঁচাতে পারি, আমরা সেই কাজটি আমাদের করতে হবে এবং সেই কাজটি আমরা পরিকল্পিতভাবে করব, এটা আমাদের আশ্বস্ত করলাম। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেসে মন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম 11 মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে 67%। আর সব মিলিয়ে নতুন এডিপিতে প্রকল্পের সংখ্যা থাকছে 1500। আগামী 2 বছরে প্রকল্পের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে চায় পরিকল্পনা মন্ত্রণালয়। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে আমরা দেখছি যে অনেক প্রকল্প নেওয়া হচ্ছে এখন যাচাই বাছাই না করে। তো এই যে প্রকল্পগুলো নেওয়া হয়, এটার মূল কারণ কি অদক্ষতা নাকি অনিয়ম? আসলে আমি বলবো দুটোই। এই কারণগুলো যদি আপনি বিশ্লেষণ করতে চান, এটাকে আমি 3টি স্তরে ভাগ করতে চাই। আচ্ছা, একটা হচ্ছে প্রকল্প তৈরির সময় যে হোমওয়ার্কটা করা দরকার, সেই হোমওয়ার্কটা প্রপারলি করা হয় না। এখানে বিশেষ করে আপনার যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা বলে একটি ডকুমেন্ট তৈরি করতে হয়, সেখানে অনেক ধরনের তথ্য দিতে হয়। সেই তথ্যগুলো খুব তড়িঘড়ি করে, খুব বিচার বিবেচনা না করে, এগুলোর কতটা সঠিক এবং আমরা যেটা বলছি সেটা করা সম্ভব হবে কিনা, সেগুলো যাচাই না করে আপনার প্রকল্প তৈরির ডকুমেন্টটা তৈরি করা হয়, মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিয়ে প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেখানে যখন আবার পরীক্ষা নিরীক্ষা হয়, তখন দেখা যায় যে এই ডিপিপিতে অনেক ত্রুটি আছে। সেই ত্রুটির জন্য আবার ডকুমেন্টটা ফেরত চলে যায়, অনুমোদন না পেয়ে ফেরত চলে যায় মিনিস্ট্রিতে। আবার সেই ত্রুটিগুলি সংশোধন করে সেগুলি মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিয়ে আবার সেটা প্ল্যানিং পরিষদে চলে যায়। এখানে অনেক পিং পং খেলার মতো, মিনিস্ট্রি থেকে পরিকল্পনা কমিশন থেকে ফেরত গেল মিনিস্ট্রিতে। এখানে এসব ক্ষেত্রে অনেকটা প্রকল্পেই উন্নয়ন সহযোগীরা তাদের সহায়তা পুষ্ট এসব প্রকল্প থাকে। তখন সেই ক্ষেত্রে কি যারা ডেভেলপমেন্ট পার্টনার আছেন, আপনারা বা এডিবি বা IMF, তখন আপনাদের কোনো ভূমিকা থাকে না? না, ভূমিকা তো অবশ্যই থাকে, কিন্তু আলটিমেটলি একটা প্রকল্প তৈরি করার যে ইনফরমেশনগুলি দরকার, সেটা তো মিনিস্ট্রি থেকে যারা প্রকল্পটা ইনিশিয়েট করতে চাচ্ছেন তাদের কাছ থেকে তো বেসিক ইনফরমেশনটা আসতে হবে। এবং এটা প্রজেক্ট ডকুমেন্ট প্রসেসিং এর কাজটা আপনার উন্নয়ন সহযোগীরা একসাথে কাজ করেন, কিন্তু ফাইনালি অনুমোদন হবে তো সরকারের কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে। হ্যাঁ, গভর্নমেন্টের বিভিন্ন পর্যায় থেকে। সেটা প্রকল্প সাইজের উপর নির্ভর করে। কিছু প্রকল্প আছে ছোট প্রকল্প যেগুলো মিনিস্ট্রি লেভেলে অনুমোদন পেয়ে যথেষ্ট, কিন্তু বেশিরভাগ প্রকল্প তো এডিপিতে বিশেষ করে যেগুলো ইনক্লুডেড হয়, সেগুলো তো মোটা দাগের প্রকল্প। সেখানে আপনার মিনিস্ট্রির অনুমোদন, পরিকল্পনা কমিশনের অনুমোদন, তারপর সর্বোচ্চ পর্যায়ে একনিকের অনুমোদন, এই 3টা স্তরের অনুমোদন তো আপনাকে নিতে হবে। এবং সেইখানে অনুমোদন পাওয়ার জন্য যে ধরনের হোমওয়ার্কটা করা দরকার, সেটা যদি করা না হয়, তাহলে কোনো না কোনো পর্যায়ে এটা আটকে থাকে এবং তখন ডকুমেন্ট আবার ফেরত চলে আসে। সেখানে অনেক সময়ের অপচয় হয়। এছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আর কি
অদক্ষতা চোখে পড়ে? আরেকটা বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি এডিপিতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনুমোদিত প্রকল্প যেগুলি আছে সেগুলো সাদা পাতায় রাখা হয়। সেখানে বর্তমানের এডিপিতে 1034টা অনুমোদিত প্রকল্প আছে, চলমান প্রকল্প, নতুন প্রকল্প মিলে। আর কিছু প্রকল্প থাকে যেগুলো সবুজ পাতায়, যেগুলো অননুমোদিত কিন্তু বরাদ্দবিহীন। এই সবুজ এবং সাদা পাতা আলাদা করার একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো যে আগে একটা প্র্যাকটিস ছিল যে আপনার সাদা পাতায় অনুমোদিত এবং অননুমোদিত দুই ধরনের প্রকল্পই অন্তর্ভুক্ত করা হতো, এবং এর ফলে দেখা দিল যে অননুমোদিত প্রকল্প সাদা পাতায় চলে গেলে, মেইন প্রোগ্রামে চলে গেলে ধরে নেওয়া হতো যে এই প্রকল্প অনুমোদনটা এখন একটা মেকানিক্যাল প্রসেস, হ্যাঁ, মানে এটা অটোমেটিক একটা প্রক্রিয়া। তখন বলা হলো যে এটা তো অটোমেটিক হওয়া উচিত না, কারণ প্রকল্প তো একটা মূল্যায়নের মাধ্যমে যেতে হবে অনুমোদন পাওয়ার আগে। সেজন্য এটাকে বলা হলো যে আমরা ওই সিগন্যালটা আমরা দিতে চাই না, এটাকে আলাদা করে দিলাম সবুজ পাতায়, বরাদ্দ থাকবে না। তার মানে এই যে যদিও সবুজ পাতায় এটা এসছে, তার মানে এই না যে আমরা গ্যারেন্টি দিতে পারি এটা সাদা পাতায় চলে যাবে। তো সেইখানে একটা গেট কিপিং ফাংশনের কথা ছিল যে এই সবুজ থেকে সাদায় উত্তরণের জন্য আপনাকে কিছু পরীক্ষায় পাশ করতে হবে। সেই পরীক্ষা দুটো পরীক্ষা, একটা হলো ইকোনমিক ক্রাইটেরিয়াটা, যে এই প্রজেক্টটার অর্থনৈতিকভাবে দিক থেকে যৌক্তিক কিনা, মানে রেট অফ রিটার্ন কত, কস্ট অফ ক্যাপিটাল কত, এগুলি মূল্যায়ন করে কস্ট বেনিফিট রেশিও দেখে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আর দ্বিতীয় হলো যে প্রজেক্ট বাস্তবায়নের জন্য প্রস্তুত কিনা, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় বলে ইমপ্লিমেন্টেশন রেডিনেস। তো কাজে আপনি যথেষ্ট প্রিপারেশন নিয়ে প্রজেক্টটা করেছেন কিনা, শুধু ইকোনমিক জাস্টিফিকেশন থাকলে তো হবে না, এটা আমি বাস্তবায়ন যোগ্য কিনা সেই বিবেচনাও তো রাখতে হবে অবশ্যই, তাইলে আপনি গেটটা পার হতে পারবেন। কিন্তু এখন বাস্তবায়ন যেখানে দেখাচ্ছে হয় গেটটা পাশ কাটিয়ে যাচ্ছে অথবা গেটটা ভেঙে ফেলা হচ্ছে, মানে এটা অনেকটা আমাদের রেল গেটের মতো হয়ে গেছে, যে গেট পড়ে আছে কিন্তু রিক্সাও চলছে, বাসও চলছে, কেউ মানছে না গেটটাকে। এখন ওই যে সবুজ পাতায় এই বছর প্রচুর প্রকল্প আছে, আপনার প্রায় 959টার মতো প্রকল্প। যেটা হয় প্রায় আমরা দেখি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রথম 9 মাসে বা 10 মাসে হয়তো 70% বাস্তবায়ন হয়েছে, শেষ 2 মাসে বা 3 মাসে বাকিটা হচ্ছে। এই যে বিশাল একটা অংশ মাত্র 3 মাসে বা 2 মাসে হয়, তখন কি আসলে অনিয়মিত আসলে সুযোগ থাকে? এটার মেইন কারণ হচ্ছে আমরা যেহেতু হোমওয়ার্কটা ঠিক মতো করি না, প্রকল্প অনুমোদন পাওয়ার পরে দেখা যায় যে নকশায় ত্রুটি আছে, কাজে সেখানে রিভাইজ করতে হবে। বা অন্যান্য আরো দুটো স্তরের কথা আমি বলেছি, যে একটা তো হলো হোমওয়ার্ক, দ্বিতীয় হলো প্রকল্প বাস্তবায়নের জন্য যে উপাদানগুলি আপনার প্রয়োজন, সেই সব উপাদানগুলো তো একত্রিত করতে হবে। আপনার জমির প্রয়োজন, আপনার লোকবল প্রয়োজন, আপনার নির্মাণ সামগ্রী প্রয়োজন ইত্যাদি। কিন্তু এই যে সমস্যার কথা আপনি বললেন, এটার মেইন কারণ হচ্ছে যেহেতু পার্লামেন্ট একটা বরাদ্দ অ্যাপ্রুভ করে দেয় প্রকল্পের জন্য, সেই বরাদ্দটা যদি আপনি জুন 30-এর আগে রিলিজ করতে না পারেন তাহলে কিন্তু ওটা ফেরত চলে যাবে। কাজে মিনিস্ট্রি বরাদ্দটা পেয়েছে তাদের মধ্যে একটা ইনসেন্টিভ আছে যে আমার টাকাটা নিয়ে আসতে হবে। সেই জন্য বছরের শেষে লাস্ট কোয়ার্টারে আমরা দেখি যে তড়িঘড়ি করে ফান্ড রিলিজের মানে হচ্ছে যে সারা বছরে কনস্ট্যান্টলি ভালোভাবে কাজ হয় না, বা একটা হারমোনাইজেশন আর কখনো কাজে দেখা যায় না, এবং শেষ সময় দৌড়াদৌড়ি হয়। শেষ সময় এসে ফান্ডটা পাওয়ার জন্য দৌড়াদৌড়ি। ফান্ডের ক্ষেত্রেও যেটা অনেকেই বলে যে অনেক সময় যে দাতাদের অর্থ ছাড়ের অনেক সময় লাগে, এর ফলে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়। হ্যাঁ, কিন্তু এটা একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, প্রজেক্ট এইড যেটা, প্রজেক্ট এইডটাকে আমরা বলি রিইম্বার্সেবল প্রজেক্ট এইড। সেটা হলো আপনি কাজটা করবেন, কাজটা করে কাজ করতে গিয়ে যে খরচটা হয়েছে সেই খরচের বিলটা আপনি যেই দাতা আছে তাদের কাছে প্রদান করবেন। তারা দেখবে যে আপনি খরচ যেই প্রক্রিয়ায় করার কথা, যেই সমস্ত গাইডলাইন্সগুলো মেনে চলার কথা, সেগুলো যদি আপনি মেনে চলে থাকেন তাহলে ফান্ডটা রিলিজ হবে। কাজে এটা রিইম্বার্স করা হচ্ছে, আপনি কাজ করে খরচ করছেন, তারপরে বিলটা দিচ্ছেন, তারপরে টাকাটা রিইম্বার্স করা হচ্ছে। কাজে আপনার কাজ করতে গিয়ে যদি দেরি হয় সেটা কিন্তু দাতাদের কাছে ব্লেম করাটা সুবিচার করা হবে না, তবে ফান্ড রিলিজে দেরি হতে পারে, সেটা কারণ কাগজপত্রে গিয়ে ত্রুটি যদি পায় তখন ফেরত যাবে। ধন্যবাদ ডক্টর হোসেন। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো। আজ আমরা আলোচনা করছি প্রকল্প বাস্তবায়ন। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম প্রকল্প বাস্তবায়ন নিয়ে। সাম্প্রতিক সময় পরিকল্পনামন্ত্রী বলেছেন যে প্রকল্পের যে সংখ্যা আছে তা আগামী কয়েক বছরের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা হবে। তা আপনার মনে হয় কি এটা আদৌ সম্ভব? এটা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং হবে, রাজনৈতিকভাবে অবশ্যই খুবই চ্যালেঞ্জিং হবে, এবং এমনকি আমলাতন্ত্র থেকেও এটার জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ ব্যুরোক্রেসিতেও তো যারা প্রকল্প বাস্তবায়ন করেন তাদেরও তো একটা স্বার্থ থাকে যে যত বেশি প্রকল্প থাকে সেখানে। কিন্তু আমার মনে হয় এটা খুবই ভালো হবে যদি আমাদের ফোকাসটা নতুন প্রকল্প থেকে সরিয়ে এনে যেই চলমান যে প্রকল্পগুলি এডিপিতে আছে সেটাকে কমপ্লিট করার উপর যদি এমফেসিসটা বাড়ে তাহলে কিন্তু অর্থনীতির স্বার্থে এটা খুবই উপকার হবে। কারণ এডিপিতে অনেক অনেক প্রকল্প আছে যেগুলি আপনি প্রশ্নবিদ্ধ বলতে পারেন, রাইট, কিন্তু অনেক প্রকল্প আছে যেগুলো বাস্তবায়িত হলে অর্থনীতির চিত্র পাল্টে যাবে। আপনি যদি ঢাকা চট্টগ্রাম এই যে 4 লেন হাইওয়ে এটা যদি শেষ করতে পারেন, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট বা পদ্মা সেতুর মতো প্রকল্প যদি আমরা দ্রুত শেষ করতে পারি গুণগত মান বজায় রেখে, তাহলে আপনি চিন্তা করতে পারেন অর্থনীতির মানে কি ধরনের পরিবর্তন এখানে আসতে পারে। বিশেষ করে প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচন, বৈষম্য, এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে তো সরকারি বিনিয়োগের একটা বড় ভূমিকা আছে, এবং এখানে আমরা বিনিয়োগ করে যেই সম্পদগুলি তৈরির চেষ্টা করছি সেগুলো যদি তৈরি হয় তাহলে কিন্তু ইকোনমি একটা টেক অফ স্টেজে চলে যাবে। আমরা সাধারণত বলে থাকি যে প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার ফলে একটা টাইম ওভাররান হয়, টাইম ওভাররান হওয়ার ফলে কস্ট ওভাররান হয়। মানে নর্মালি 100 টাকার প্রকল্প হয়তো আপনি শেষ করতে করতে 150 টাকা 200 টাকা মতো লাগতে পারে, কিন্তু এই যে এডিশনাল যে কস্টটা হচ্ছে সেটা একটা খরচ, কিন্তু বাস্তবায়নে দেরি হওয়ার ফলে অর্থনীতিতে যেই উপকারটা পেতাম সেটা পেতে যে দেরিটা হচ্ছে সেটা তো আরো বড় একটা লস। রাইট। এ প্রসঙ্গে একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের জিডিপিতে বেসরকারি বিনিয়োগের যে পরিমাণ সেটা খুব কমছে। সরকারি হয়তো সরকারি বিনিয়োগটা বেড়েছে, কিন্তু একই সাথে আমরা যদি সরকারি বিনিয়োগ না বাড়ে বেসরকারি বিনিয়োগ আসলে বাড়বে না, ওটা নির্ভরশীল অনেকটা। সেই ক্ষেত্রে এইখানে আসলে এই যে একটা মিসম্যাচ, যে ব্যালেন্সটা ট্রাই করা যাচ্ছে না, কারণ কি বা কি করে আসলে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা যেতে পারে? সেটা হচ্ছে যে সরকারি, আপনি দেখবেন গত 3 বছরে সরকারি বিনিয়োগ জিডিপির অনুপাতে 5% থেকে এখন 7%-এর বেশি হয়ে দাঁড়িয়েছে। একই সময় ব্যক্তি খাতে বিনিয়োগের অনুপাত কমেছে। কাজে এইটা তো আমরা যে অ্যাসাম্পশনটা করছি যে সরকারি বিনিয়োগ বাড়লে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ার জন্য একটা সুবিধার পরিবেশ সৃষ্টি হবে, সেটা তো পরিসংখ্যান এসে দেখা যাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমার ধারণা যে কোয়ান্টিটেটিভ ইনক্রিজ হয়েছে সরকারি বিনিয়োগে, কিন্তু কোয়ালিটিটা যেই মানে আমাদের যেগুলো প্রায়োরিটাইজ খাতগুলো সেইখানে যেখানে বিনিয়োগটা বেশি প্রয়োজন, অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, যেগুলো বিনিয়োগের জন্য ব্যক্তিগত বিনিয়োগের জন্য বড় ধরনের সমস্যা, বা ধরেন আমাদের যে জমি একটা বড় সমস্যা, জমির সমস্যা সমাধানের জন্য সরকার প্রকল্প নিয়েছে ইকোনমিক জোনস তৈরি করা। তো সেখানে যদি আপনার বিনিয়োগটা না এগোয় তাহলে সরকারি খাতে বিনিয়োগ বাড়লেও ব্যক্তি খাতে তো বিনিয়োগ আসবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যেটা হয় যে আমাদের যখন গ্রোথ ফোরকাস্ট করা হয় বিভিন্ন সময়, বিশ্ব ব্যাংক, IMF, এডিবি যে ফোরকাস্টগুলো করা হয় তখন সেটা, যেমন এবছরে বলা হয়েছিল যে বিলো 5% বা 5-2%, কিন্তু আলটিমেটলি যেটা বলা হয় দেখা যায় যে সরকারি যেটা গ্রোথ হয়েছে সেটা বলা হচ্ছে 6.3, 6.12। এই সময় যেটা হয় এই ফোরকাস্টগুলো সবসময় হয়তো সঠিক হচ্ছে না। তো এই কেন হচ্ছে না? এটা কি বিশ্ব ব্যাংক বা দাতা সংস্থাদের কি এস্টিমেটটা কি কনজারভেটিভ নাকি? এই বছরের প্রবৃদ্ধির হিসাবটা একটু কন্ট্রোভার্সিয়াল, কাজে সেটাতে আমি এখন যাব না। কিন্তু আপনি জেনারেলি একটা প্রশ্ন করেছেন যে নরমালি আমরা যে প্রজেকশনগুলি করে থাকি সেগুলো বিবিএস যে পরিসংখ্যানটা হিসাব করে সেগুলো এক হয় না, এক না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটা ভবিষ্যৎবাণীকে দুটো ক্রাইটেরিয়া দিয়ে বিচার করতে হবে। একটি হলো আমরা সব
যদি বলি যে আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি ধরেন কথার কথা 6% হবে, Right. তো সেটা আপনি তুলনা করবেন তার আগের বছরের সাথে। রাইট। তো এটাকে আমরা বলি ডাইরেকশন, যে Right. আমরা কি বলছি, বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে। আর দ্বিতীয় হলো ম্যাগনিটিউড, যে আমি বলছি 6.2 হবে কি 6.1 হবে। এটা হয়তো বিষয় না। হ্যাঁ, আর বিবিএস কি বলছে, সে হয়তো বলছে 6.4 হলো। তো বেড়েছে ঠিকই, সে ডাইরেকশনালি আমরা কারেক্ট, কিন্তু ম্যাগনিটিউড আমরা কখনো এক হব না। অতীতে যদি অভিজ্ঞতাগুলো আপনি বিশ্লেষণ করে দেখেন, যে এডিবি, আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা ইভেন আমাদের বাংলাদেশ ব্যাংক বা থিঙ্ক ট্যাঙ্কগুলো যেগুলো বলে, নর্মালি ডাইরেকশনালি কিন্তু একটা ঐক্যমত থাকে বিবিএস এর হিসাবের সাথে, অন্যান্যদের হিসাব মিল থাকে, এই অর্থে যে যখন অন্যরা বলছেন যারা বিশ্লেষক Right. যে এই আগামী বছর এবছরের তুলনায় প্রবৃদ্ধি বেশি হবে, বিবিএস এর হিসাবেও দেখা যাচ্ছে বেশি হচ্ছে। রাইট। কিন্তু ম্যাগনিটিউডটা এক কখনো হবে না, কারণ ম্যাগনিটিউড এক যদি হতো তাহলে তো মানে আমি পারফেক্টলি একটা আর ভবিষ্যৎবাণী। এই বছরের হিসাব নিয়ে কি কোনো মন্তব্য আছে এই বছরে এস্টিমেট নিয়ে? এই বছরের হিসাব নিয়ে আমার মন্তব্য হলো যে ধরনের প্রতিকূল একটা পরিস্থিতির মধ্য দিয়ে অর্থনীতি গেছে, হ্যাঁ। যে রাজনৈতিক সহিংসতা, প্রায় 45 দিনের মতো হরতাল অবরোধ ছিল, রাইট। কিন্তু এই সহিংসতা ছাড়াও কিন্তু বছরের শুরুতে আরও কিছু সমস্যা ছিল, যেমন ধরেন রেমিটেন্সে একটি ঋণাত্মক প্রবণতা, Right. ফর দি ফার্স্ট টাইম রেমিটেন্স এবছর কমেছে। তারপর আপনার রপ্তানি খাতে কিছু সংকট ছিল, বিশেষ করে পোশাক শিল্পে। ব্যক্তি খাতে বিনিয়োগ তো শুধু গত বছর কমেছে তা না, তার আগের বছরও তো কয়েক বছর এই ধরনের সমস্যা ছিল। তো এত প্রতিকূলতা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই বছরের প্রবৃদ্ধি 6.12, যেটা হিসাব প্রাথমিক হিসাব, গত বছরের প্রবৃদ্ধির চেয়ে বেশি হয়েছে। কাজে এইটা আপনি, আমার কাছে এটার ব্যাখ্যা নাই যে এই এত একটা অস্বাভাবিক। ডাটাও তো আপনাদের কাছে নাই, কিন্তু সরকারের কাছে ডাটা তো রয়েছে। সরকারের কাছে অবশ্যই ডেটা রয়েছে, কিন্তু আমি সেজন্য অপেক্ষা করছি যে বিবিএস একটি ব্লু বুক বের করে, সেখানে আরো বিস্তারিত তথ্য থাকবে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই প্রবৃদ্ধির বৃদ্ধিটা কোত্থেকে আসবে। ধন্যবাদ ডক্টর হোসেন। সময় স্বল্প জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, তবে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।